Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থাৎ অনুপাত বিশ্লেষণ অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2022 সালের 7 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। শাপলা লিমিটেডের 2021 সালের 31 ডিসেম্বর তারিখের সম্পত্তি ও দায়সমূহ নিম্নে দেওয়া হলো। শেয়ার মালিকদের সত্ত্ব ও দায়সমূহ টাকা, সম্পত্তির সমূহ টাকা। শেয়ার মালিকদের সত্ত্ব ও দায়সমূহের মধ্যে আছে শেয়ার মূলধন 5 লক্ষ টাকা, সাধারণ সঞ্চিতি 35,000 টাকা, সংরক্ষিত আয় 30,000 টাকা, 10% ঋণপত্র 40,000 টাকা, প্রদেয় হিসাব 20,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 10,000 টাকা, আয়কর সঞ্চিতি 15,000 টাকা। সম্পদ পাশে আছে দালান কোঠা 4 লক্ষ টাকা, আসবাবপত্র 1 লক্ষ টাকা, প্রাপ্য হিসাব 50,000 টাকা, সমাপনী মজুত পণ্য 60,000 টাকা, নগদ তহবিল 30,000 টাকা, প্রাথমিক খরচ 10,000 টাকা। রেওয়া মিলের দায় পাশের যোগফল 6,50,000 টাকা, সম্পদ পাশের যোগফল 6,50,000 টাকা। সমন্বয় দেখি। অন্যান্য তথ্যাবলীর মধ্যে 1 নম্বর আছে বিক্রিত পণ্যের ব্যয় 5,40,000 টাকা, 2 নম্বরে মোট মুনাফা 60,000 টাকা। কতে আমাকে বলেছে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। খতে আমাকে বলেছে চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করো। গতে আমাকে বলেছে দায় মালিকানা অনুপাত ও মোট মুনাফা অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে আসি চলতি সম্পদ ও চলতি দায়। আমরা জানি চলতি সম্পদের মধ্যে আমার এই সম্পদ পাশগুলোর মধ্যে থেকে প্রাপ্য হিসাব আসবে, সমাপনী মজুত পণ্য আসবে, নগদ তহবিল আসবে। আর চলতি দায়ের মধ্যে আমার প্রদেয় হিসাব আসবে, ব্যাংক জমাতিরিক্ত আসবে। তাহলে আমরা আসি চলতি সম্পদটা আমরা নির্ণয় করি। আমরা বলেছিলাম প্রাপ্য হিসাব আসবে 50,000 টাকা, সমাপনী মজুত পণ্য আসবে 60,000 টাকা, নগদ তহবিল আসবে 30,000 টাকা। যোগ করলে আমরা মোট চলতি সম্পদ পাচ্ছি 1,40,000 টাকা। দায় পাশে আমরা দেখি চলতি দায়ের মধ্যে আমরা পাচ্ছি প্রদেয় হিসাব 20,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 10,000 টাকা, আয়কর সঞ্চিতি 15,000 টাকা। তাহলে আমরা মোট চলতি দায় পাচ্ছি 45,000 টাকা। তাহলে আমরা চলতি সম্পদ আর চলতি দায়, চলতি সম্পদটা আমাদের চলতি সম্পদ চলতি দায় এই যে এখানে আর্থিক অবস্থার বিবরণী বিশ্লেষণ মধ্যে আছে। এই চলতি সম্পদ চলতি দায় আমাদের রেওয়া মিলের মধ্যে আসে, আমাদের আর্থিক অবস্থার বিবরণী প্রথম পত্রে আসে, আর্থিক অবস্থার বিবরণী দ্বিতীয় পত্রে আসে। এখানে আর্থিক অবস্থার বিবরণী বিশ্লেষণের মতো চলতি সম্পদ চলতি দায় দিতে পারে, অর্থাৎ এটি একটি কমন প্রশ্ন। এরপর আমরা আসি খতে বলছে চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করো। তাহলে চলতি অনুপাতে আমার সূত্র হচ্ছে চলতি সম্পদ ভাগ চলতি দায়। তাহলে চলতি সম্পদটা আমরা কিভাবে বের করব? আমরা একটু নিচে বের করে নিছি তড়িৎ সম্পদ। আচ্ছা, চলতি সম্পদ আমরা কতে পেয়েছি? চলতি সম্পদ আমরা কতে পেয়েছি 1,40,000 টাকা, আর চলতি দায় আমরা পেয়েছি 45,000 টাকা। তাহলে আমাদের চলতি অনুপাত হচ্ছে চলতি সম্পদ ভাগ চলতি দায়। তাহলে 1,40,000-কে 45,000 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি চলতি অনুপাত পেয়ে যাচ্ছি 3.11, 3.11 অনুপাত 1। অর্থাৎ এই অনুপাত 1 আমাদের বসাতেই হবে। এটাকে এটা দিয়ে ভাগ করলে 1,40,000 টাকাকে 45,000 টাকা দিয়ে ভাগ করলে ভাগফল আসে 3.11। ভাগ করলে ভাগফল আসে 3.11। এটা হচ্ছে আমার উত্তর। কিন্তু উত্তর লেখার সময় আমার সবসময় অনুপাত বিশ্লেষণের মধ্যে চলতি অনুপাত, তড়িৎ অনুপাত এগুলোতে
এই 3.11-এর পরে এই অনুপাতের চিহ্নটা দিতে হয়, অর্থাৎ বিসর্গ যেটা এটা হচ্ছে অনুপাতের চিহ্ন, বিসর্গটা হচ্ছে অনুপাতের চিহ্ন, অর্থাৎ 3.11 অনুপাত 1, শেষে অনুপাতের চিহ্ন দিয়ে 1 লিখতে হয়, এটা নিয়ম। এরপর আমাদের আছে চলতি অনুপাতের পাশাপাশি তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাত বের করার জন্য তড়িৎ অনুপাতের সূত্র হচ্ছে তড়িৎ সম্পদ ভাগ চলতি দায়। তাহলে তড়িৎ সম্পদ আমাকে আগে বের করতে হবে। আমি শুরুতে তড়িৎ সম্পদটা বের করে নিচ্ছি। তড়িৎ সম্পদ হচ্ছে চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য। চলতি সম্পদ ছিল আমার 1,40,000 টাকা, মজুদ পণ্য ছিল আমার 60,000 টাকা। তাহলে 1,40,000 টাকা থেকে 60,000 টাকা বিয়োগ করলে আমি পাচ্ছি 80,000 টাকা। তাহলে আমরা তড়িৎ সম্পদ পেয়ে গেলাম 80,000 টাকা। চলতি দায়, অনেকে এখনো সেই অনেক আগের জামানায় পড়ে আছেন, তড়িৎ সম্পদ ভাগ তড়িৎ দায় লিখেন, কিন্তু তড়িৎ দায় এখন লিখতে হয় না। এখন ইন্টারন্যাশনালি তড়িৎ অনুপাতের সূত্র হচ্ছে তড়িৎ সম্পদ ভাগ চলতি দায়। এখন বর্তমানে ইন্টারন্যাশনালি সূত্রটা এইটাই ব্যবহার হচ্ছে এবং বাংলাদেশেও এই সূত্রটি ব্যবহার হয়। তাহলে তড়িৎ সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করবো। তাহলে আমার তড়িৎ সম্পদ হচ্ছে 80,000 টাকা, চলতি দায় 45,000 টাকা। 80,000-কে 45 দিয়ে ভাগ করলে 1.78 বের হয়। 80,000-কে 45,000 দিয়ে ভাগ করলে 1.78 বের হয়। আমরা জানি তড়িৎ অনুপাতের শেষেও অনুপাত 1 লিখতে হয়, অনুপাত 1। তাহলে 1.78 অনুপাত 1 এটা আমরা লিখবো। এটা গেল আমার খ। গতে আমাকে চেয়েছে দায় মালিকানা অনুপাত ও মোট মুনাফা অনুপাত। দায় মালিকানা অনুপাত বের করার জন্য আমার দুইটি জিনিস লাগে, একটা হচ্ছে বহির্দায়, একটা হচ্ছে মালিকানা তহবিল। তাহলে বহির্দায়ের মধ্যে আমরা কি কি পাচ্ছি, খসড়া করে আমরা বহির্দায়টা আগে বের করে নিব। 10% ঋণপত্র 40,000 টাকা, প্রদেয় হিসাব 20,000 টাকা, ব্যাংক জমা অতিরিক্ত 10,000 টাকা, আয়কর সঞ্চিতি 15,000 টাকা। অর্থাৎ এখানে চলতি সম্পদ, চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় দুটি চলে আসবে। বহির্দায়ের মধ্যে চলতি দায়ও চলে আসবে, দীর্ঘমেয়াদী দায় চলে আসবে। তাহলে মোট বহির্দায় আমরা পেলাম 85,000 টাকা। তাহলে বহির্দায়ের পরে আমরা বের করব মালিকানা তহবিল। মালিকানা তহবিলের মধ্যে আমরা প্রথমে পাবো মোট সম্পত্তি, অর্থাৎ সম্পত্তির পাশে যে আমার যোগফল ছিল 6,50,000 টাকা। এখান থেকে আমরা প্রথমে বাদ দিব ভুয়া বা কাল্পনিক সম্পত্তি, তারপর আমরা অলিক সম্পত্তি, কাল্পনিক সম্পত্তি এই জাতীয় যা আছে সবগুলোকে বাদ দিব। তাহলে ভুয়া বা কাল্পনিক সম্পত্তির মধ্যে আমরা পাচ্ছি প্রাথমিক খরচাবলী 10,000 টাকা। তাহলে 6,50,000 টাকা থেকে 10,000 টাকা বাদ দিলে আমরা পাচ্ছি 6,40,000 টাকা। তাহলে আমরা অলিক সম্পত্তি, ভুয়া সম্পত্তি, কাল্পনিক সম্পত্তি এগুলি সব বাদ দেওয়ার পরে আমরা বাদ দিব চলতি দায়। চলতি দায় আমরা পাচ্ছি 45,000 টাকা। অর্থাৎ 6,40,000 টাকা থেকে 45,000 টাকা বাদ দিলে আমরা পাচ্ছি 5,95,000 টাকা। এখান থেকে আরেকটা জিনিস বাদ দিব, দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে আমার আছে 10% ঋণপত্র 40,000 টাকা। তাহলে 5,95,000 টাকা থেকে 40,000 টাকা বাদ দিলে আমরা 5,55,000 টাকা পাচ্ছি মালিকানা তহবিল। তাহলে এই মালিকানা তহবিল আর আমরা পেলাম বহির্দায়, এই দুটি দিয়ে আমি করব দায় মালিকানা অনুপাত। অর্থাৎ দায় মালিকানা অনুপাতের সূত্র হচ্ছে আমার বহির্দায় ডিভাইডেড মালিকানা তহবিল। বহির্দায় ছিল আমার 85,000 টাকা, মালিকানা তহবিল আমি পেয়েছি 5,55,000 টাকা। তাহলে 85,000 টাকাকে 5,55,000 টাকা দিয়ে ভাগ দিলে 0.15 বের হয়, 0.15 বের হয়। 85,000 টাকাকে 5,55,000 টাকা দিয়ে ভাগ করলে 0.15 বের হয়। এটার শেষে আমরা অনুপাত 1 লিখবো, এটার শেষে আমরা অনুপাত 1 লিখবো। আমরা আবার দেখি আমরা কি করেছি, প্রথমে বহির্দায় বের করেছি, বহির্দায় আমার বের হয়েছে 85,000 টাকা। তারপর আমরা বের করেছি মালিকানা তহবিল, মালিকানা তহবিল বের হয়েছে আমার 5,55,000 টাকা। এই দুইটাকে আমরা ভাগ করছি, অর্থাৎ বহির্দায়কে মালিকানা তহবিল দিয়ে ভাগ করলে আমার বের হবে দায় মালিকানা অনুপাত। তাহলে দায় মালিকানা অনুপাত বহির্দায় ছিল 85,000 টাকা, এটাকে ভাগ করছি 5,55,000 টাকা দিয়ে, আমার বের হয়েছে 0.15। শেষে আমরা লিখবো অনুপাত 1। পরে আরেকটি আছে, সেটা হচ্ছে মোট মুনাফা অনুপাত। মোট মুনাফা অনুপাতের মধ্যে সূত্র হচ্ছে মোট লাভ বা মোট মুনাফা ভাগ বিক্রয় গুণ 100। এখানে আমরা মনে রাখবো মোট লাভ অনুপাত, নেট লাভ অনুপাত, পরিচালন মুনাফা অনুপাত বা পরিচালন লাভ অনুপাত, এগুলোর শেষে গুণ 100 দিতে হয় এবং এটার রেজাল্টটা আসবে পার্সেন্টেজে। তাহলে মোট লাভ ভাগ বিক্রয় গুণ 100, অর্থাৎ মোট লাভ অনুপাত, নেট লাভ অনুপাত, কোনো লাভ অনুপাত বললে এটাকে আমরা বিক্রয় দ্বারা ভাগ করব, 100 দ্বারা গুণ করব। তাহলে মোট লাভ ছিল আমার 60,000 টাকা, বিক্রয় ছিল আমার 6 লক্ষ টাকা। 60,000 টাকাকে 6 লক্ষ দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ করলে আমার বেরোবে 10%। এখন যে আমরা বিক্রয়টা পেলাম, এই যে 6 লক্ষ টাকা যে বিক্রয় পেলাম, বিক্রয়টা আমরা কোথা থেকে পেলাম?
বিক্রয়টা আমার প্রশ্নের মধ্যে সরাসরি আমার কোনো বিক্রয় দেওয়া নাই। আমরা জানি আমাদের অন্যান্য তথ্যাবলীর মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় বলা আছে 5,40,000 টাকা, আবার মোট মুনাফা দেওয়া আছে 60,000 টাকা। তাই 5,40,000 টাকা আর 60,000 টাকা যোগ করলে এই 6 লক্ষ টাকা আমার বিক্রয়। আমরা বিক্রয়টা আগে বের করে নেব। যদি কোনো কারণে আমার মোট মুনাফা দেওয়া না থাকতো বা বিক্রয়টা বের করতে না পারতাম বা কোনোভাবে বের করা যাচ্ছে না, তখন আমরা বিক্রিত পণ্যের ব্যয়টাকে ধরে নিয়ে করতে পারতাম। কিন্তু এখানে আমার বিক্রয় লাগবে, এখানে আমার বিক্রয় লাগবে, বিক্রয়টা বের করে নিতে হবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট মুনাফা যোগ করলে আমরা বিক্রয় পেয়ে যাচ্ছি। এই ছিল আমার অঙ্ক। অনুপাত বিশ্লেষণ অঙ্কের মধ্যে কতে একটা কিছু চায় বা একটা অনুপাত চায় বা একটা কিছু বের করতে বলে, কতে সাধারণত 2টি অনুপাত দেয়, গতে সাধারণত 2টি অনুপাত দেয়। এই 5টি রিকোয়ারমেন্ট আমাদের অনুপাত বিশ্লেষণে থাকে। আমরা যদি মোটামুটি 12 থেকে 15টা সূত্র ভালো করে শিখতে পারি তাহলে অনুপাত বিশ্লেষণ আমাদের জন্য সহজ হয়ে যায়। 12 থেকে 15টা সূত্র শিখতে 2 থেকে 3টা ক্লাসে যথেষ্ট। আমরা যদি একটু মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো করি বা এই সূত্রগুলো যদি একটু খেয়াল করি বা সালের অঙ্কগুলো যদি আমরা একটু সলভ করি, দেখা যাবে যে সব অঙ্কের মধ্যে এই 12 থেকে 15টা সূত্রের মধ্যে থেকেই সব আছে। তা আমরা যদি একটু চেষ্টা করে এই 12-15টা সূত্র মুখস্থ করি, সর্বোচ্চ একটা দিন আমার এটার পিছনে ব্যয় করা লাগতে পারে, তাহলে আমার এই অনুপাত বিশ্লেষণ থেকে অঙ্কটা আমরা নিশ্চিত করতে পারি। শুধু নিশ্চিত করতে পারবো তাই নয়, আমরা অনুপাত বিশ্লেষণ অঙ্কটা যদি পরীক্ষায় অ্যান্সার করি, আমরা খুব অল্প সময়ের মধ্যে অ্যান্সার করতে পারবো। এতে করে পরীক্ষার হলে আমার সময়টা সেভ হবে। এটা থেকে আমরা আর্থিক অবস্থার বিবরণী করতে গিয়ে আমাদের যে সময়টা বেশি লাগে, সেই সময়টা এটা দিয়ে সেভ করা সম্ভব। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। এতে করে সবাই উপকৃত হতে পারবে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।